আমাদেরকে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হবে। এই সরকারের কাছে পারাপার শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েকদিন ধরে এই কাজ করে আসছিল এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যায় তাকে দর্শক এবার হাতে অস্ত্র নিয়ে মাঠে নামার ঘোষণা দিল হেফাজতে ইসলাম। চলুন মূল ভিডিওতে ফিরে যাই। আমাদেরকে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিতে হবে। এই সরকারের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। তুমি ছাত্রলীগের গুন্ডাদেরকে নিরস্ত্র রোজাদারদের উপরে লেলিয়ে দিয়েছ এবং বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে তুলেছ। বাংলাদেশের মানুষ এই সরকারকে ক্ষমতায় আনে নাই, কূট কৌশলে বারবার তারা ক্ষমতার মস্তক দখল করে রেখেছে। বড়ইদিয়ার যারা ইফতার করার নসিহত করেছেন, আমি আজকে দেখলাম বড়ই ৩০০ টাকা কার তোমাদের নাই। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রজ্ঞাপনের মাধ্যমে তোমরা রোজাদারদের ইফতারকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকার ইফতার নিয়ন্ত্রণে নেমেছে। আমরা আজকে বলতে চাই, ইফতার হবে ঘরে বাইরে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে, মাদ্রাসায়, সকল প্রতিষ্ঠানে, হোটেল, রেস্তোরাঁয়, মার্কেটে সর্বত্র ইফতার ছড়িয়ে দিতে হবে। এবার নারায়ণগঞ্জে দেখা মিলল অভিনব এক ব্যবসার। ব্যস্ত মহাসড়কের ডিভাইডারে মই বসিয়ে টাকার বিনিময়ে যাত্রী পারাপার। শিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কয়েকদিন ধরে এই কাজ করে আসছিল এক যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর রোববার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। রোড ডিভাইডারে মই লাগিয়ে টাকার বিনিময়ে যাত্রী পারাপারের এই ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনদের মধ্যে এ নিয়ে চলছে নানান আলোচনা সমালোচনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় এই দৃশ্য ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই যুবককে ধরতে তৎপর হয় পুলিশ। রোববার সন্ধ্যায় শিমরাইল এলাকা থেকে আটক করা হয় ভাইরাল রবিউলকে। পাশে নির্দিষ্ট স্থানে নামিয়ে দেওয়ার জন্য বাসের চালক হেলপারদের বলা হলেও অনেক সময় তারা সেটি শুনতে চান না। ফলে ঝুঁকি আর ভোগান্তি নিয়েই তাদের রাস্তা পারাপার হতে হয়। বাসগুলা এই সাইডে নামা দেয়, বাম সাইডে কিন্তু কোনো বাস যায় না, কোনো স্টপেজ বাম সাইডে এই সাইডে নামা দেয়। আমি কুমিল্লাতে আইছি, অনেক চিটাঙ্গুর বাসায় যাবো, অনেক নামাই দিছে রোডের এপারে। মহিলা মানুষ ইয়া ফারিয়া যাইতে রে, এইভাবে কি মানুষ পারাপার হইতে পারে? এইখানে তো আগে একটা কাটা ছিল, গেটের মধ্যে ছিল, এটা তো বন্ধ করে দিয়েছে। পারাপার হইতে অনেক কষ্ট হয়। মনে করেন বেটা মানুষই পার হইতে পারে না, পুরুষ মানুষই পার হইতে পারে না, এই জায়গায় মহিলা মানুষ কিভাবে পার হয়? চিটাং রোডের মধ্যে হাজারো মানুষ নামে, তো এই মানুষগুলোকে অবশ্যই এই বিট ভাই আমাদেরকে আসতে হয়। আটকের পর রবিউলকে সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়। ইসলাম ধর্মের অনুসারী সবাই কবরস্থানের পাশে থাকলে ভয় লাগে, জিনিসটা শুনতে আসলে খুব ইয়া লাগে। ওই গরুগুলো বোঝা উচিত ছিল, একে যখন এই অবস্থা করছে আমাকেও এই অবস্থাই করবে। কষ্ট করে জমি জমা করেছেন, কিন্তু মৃত্যু হলে কে পাবেন এই জমি? যেমনটি পাননি বরিশালের মাহবুবুর রহমান। শহরের দামি জমিতে কবর দেয়া হলে জায়গার মূল্য থাকবে না, তাই রাস্তার পাশে কফিনবন্দি হয়ে পড়ে আছে বৃদ্ধ মাহবুবুর রহমানের লাশ। অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যুর পর তাকে মাটি দেয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয় পরিবারের মধ্যে। মাহবুবের সন্তান ও স্ত্রীর আকুতিতেও মন গলেনি তার আপন 2 ভাই ও 4 বোনের। পরিবার জানায়, বরিশালের রূপাতলের জমিতে দাফন করা হলে সেই জায়গার কোনো বিক্রয় মূল্য থাকবে না, এমন অজুহাত দিয়ে মাহবুবের লাশ দাফনে বাধা দেন মৃতের মেজ ভাই মঞ্জুর রহমান ও মোস্তাফিজুর রহমান সগীর। কবরস্থান তাদের কাছে মনে হয় একটা ভীতির জায়গা, এখানে তারা কোনো বিল্ডিং করলে সে জমির পজিশনটা থাকবে না সেরকম। আমার বাবার ইচ্ছা ছিল যে আমার দাদুর যতটুকু সম্পত্তি আছে ওইখান থেকে সে যতটুকু অংশ পায় ওইখানে একটা কবরস্থান দেওয়ার জন্য আব্বা আম্মা দুজনে ডাকবো এরকম, কিন্তু দাদাদের আপত্তি ছিল বিধায় আমি কমিশনারকে জানাইছি। লাশ দাফনে বাধা দেয়ায় রাতভর মৃত মাহবুবুর রহমানের লাশ রাখা হয় বাড়ির বারান্দায়। এ ঘটনায় মৃতের ছোট ভাই ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সগীরের সাথে কথা বলতে চাইলেও ক্যামেরা দেখি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। আর বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন মৃতের মেজ ভাই। তারা দাফন দিতে দেয় না, তারা মিললে নিজেরা সমাধান করলে ভালো হতো। যখন সমাধান হয় নাই, পরে একমত হয়েছে গ্রামের বাড়িতে দেওয়ার জন্য। আজ একজন মারা গেছে, কালকে আমিও যাব মারা। এই অবস্থাটা আমরা শিক্ষা নিচ্ছি না। তার বাবার জমি
হ্যাঁ, অবশ্যই আইনগতভাবে সে পাবে। এটা যদি প্রশাসন আসে তাহলে প্রশাসন আসলেও তো সে অবশ্যই। শেষমেশ বাধ্য হয়ে মৃতের লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তিমিরকাছি গ্রামে। পরিবারের সিদ্ধান্তে সেখানেই হয় দাফন। অপূর্ব অপু, সময় সংবাদ। নিয়ন্ত্রণ করতে চাচ্ছ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ সরকার ইফতার নিয়ন্ত্রণে নেমেছে। আমরা আজকে বলতে চাই, ইফতার বাংলাদেশের মানুষ এই সরকারকে ক্ষমতায় আনে নাই, কূট কৌশলে বারবার তারা ক্ষমতার মস্তক দখল করে রেখেছে। সুতরাং এই সরকারের কাছে মানুষের জীবনের কোনো দাম নেই। তুমি ছাত্রলীগের গুন্ডাদেরকে নিরস্ত্র রোজাদারদের উপর এই 2 জনের গাজায় হামলা করে 29 জন এবং 11 জন নিরীহ মানুষকে তারা হত্যা করেছে। হাসপাতালে হামলা করা হয়েছে এবং অনেক ডাক্তারদেরকে তারা হামলা করেছে, বন্দী করেছে। আজকে ইসরায়েলের নির্যাতন থেকে বিশ্ববাসী এদিকে দর্শক, গত কয়েক বছর ধরে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে চীনের গুপ্তচরের আনাগোনা বেড়েছে। প্রথমে শ্রীলঙ্কা, এখন মালদ্বীপে নোঙর ফেলেছে চীনা গুপ্তচর জাহাজ। এবার ভারতের মাথা ব্যথা কারণ হতে যাচ্ছে পাকিস্তানের গুপ্তচর জাহাজ। ভারতের উপর নজরদারি চালানোর জন্য পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে চীন। পাকিস্তানের নৌবাহিনীর হাতে এলো নয়া অস্ত্র PNS রিজওয়ান। এক প্রতিবেদন অনুসারে পাকিস্তানের নৌবাহিনীর হাতে প্রথম গুপ্তচর জাহাজ এসেছে। এই জাহাজটি দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে ফেলার মতো ক্ষমতা রাখে বলে জানা গেছে। মূলত ভারতে INS ধ্রুব নামেও ইনস্ট্রুমেশন জাহাজের জবাবে পাকিস্তান তাদের নৌবাহিনীতে PNS রিজওয়ানকে অন্তর্ভুক্ত করেছে। এই জাহাজের দৈর্ঘ্য 87 মিটার। ভারতের INS ধ্রুব থেকে অনেকটাই ছোট পাক গুপ্তচর জাহাজ। ভারতের রণতরীটি 175 মিটার লম্বা। এই জাহাজে গম্বুজের আকারের একটি অ্যান্টেনা আছে। এছাড়াও দূরপাল্লা রাডার আছে। এতে এই INS ধ্রুব তৈরি করা হয়েছিল বিশাখাপত্তনমের হিন্দুস্তান শিপইয়ার্ডে। এই রণতরীর ওজন 10,000 টন। শত্রুপক্ষের ডুবোজাহাজ চিহ্নিত করা ছাড়াও সমুদ্রতলের গঠন নিয়ে গবেষণা করতে পারে INS ধ্রুব। এবার পাকিস্তানের নৌবাহিনীতেও একই ধরনের যুদ্ধজাহাজ যুক্ত হলো। PNS রিজওয়ানও এই কাজগুলো করতে পারে। এদিকে দুর্নীতি এড়াতে প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা পাকিস্তানের। 3 কর্মসূচির অধীনে চূড়ান্ত অংশের জন্য পাকিস্তান এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হবে আজ। এই আলোচনায় রাষ্ট্রীয় মালিকানাধীন বিভিন্ন প্রকল্পের বেসরকারীকরণ সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারের উপর আলোকপাত করা হবে। দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা বাড়ানোর জন্য নতুন প্লাস্টিকের মুদ্রার নোট চালু করার পরিকল্পনা করছে স্টেট ব্যাংক অব পাকিস্তান। আজকের আলোচনায় এই পরিকল্পনার বিষয়টিও IMF এর প্রতিনিধি দলের কাছে উপস্থাপন করা হবে। বৈঠকে IMF এর সফররত প্রতিনিধি দলকে আলোচ্য বিষয়গুলো উপস্থাপন করবে পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় ও APR সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এছাড়া জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের অধীনে প্রতিবেদন প্রকাশের অগ্রগতিও এই আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে। IMF এর প্রতিনিধিরা পাকিস্তানকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA এবং অন্যান্য সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের বেসরকারীকরণের জন্য একটি ব্যাপক পরিকল্পনা উপস্থাপন করার অনুরোধ করেছে। সূত্র জানিয়েছে, বৈঠকে IMF দলকে বিভিন্ন প্রকল্পের বেসরকারীকরণের উদ্দেশ্যে ব্যাংক ও সরকারের মধ্যে ঋণের শর্তাবলী সম্পর্কে অবহিত করা হবে।